मैं रोहिंग्या नहीं हूँ तारेक ने भेजा हूँ मैं मुसाफिर नहीं हूँ तारेक ने भेजा हूँ আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন আমাকে বিএনপির মহাসচিব সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে খেজুর গাছ দিয়ে এখানে পাঠিয়েছেন আমি শেষ কথা আপনাদেরকে বলবো আমি আপনাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের সঙ্গে বিষয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করে কি উন্নয়ন প্রয়োজন আপনাদের ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেব যেদিন এই দেশের প্রধানমন্ত্রী হবে তার মাধ্যমে সমস্ত উন্নয়ন করব ইনশাআল্লাহ আমার একটা কথা বারবার মনে পড়তেছে আজকে আমার আব্দুল সত্তার ভাই রহমতুল্লাহি আলাইহি মরহুম আব্দুল সত্তার ভাই তিনি তো ইন্তেকাল করেছেন তার ইন্তেকালটা আসলে খুব ভালো হয় না যদি তিনি বিএনপিতে তাই ইন্তেকাল করতেন আমার মনে হয় সরাইলে অচল হয়ে যেত তার জানাজা যাই হোক 1996 সনে উনি যখন এমপি হলেন ঘটনাচক্রে একদিন রাত্রের বেলা তরুণা নিশিতা এসে দিয়ে গরিব ভ্রমণ করে আসবেন আমি চট্টগ্রাম যাব একসাথে বসছি বসার পর ওনাকে জিজ্ঞেস করলাম আব্দুল সত্তার ভাই আপনার এলাকা হলো আমাদের অষ্টগ্রাম সহ মজলিশপুর সহ বুদল সহ কিন্তু এখানে রাস্তাঘাট সব ভাঙ্গাচোরা আপনি কোনো উন্নয়ন করছেন না তিনি তখন লম্বা একটা শ্বাস ছেড়ে বলছিলেন আমি বিরোধী দলের এমপি সুতরাং বিরোধী দলের এমপির কাছে উন্নয়নের কিছু থাকে না তিনি কোনো বরাদ্দ পান না আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই 96 আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের কি মনে হয় খালেদা জিয়ার জানাজা দেখে এবং তারেক রহমানের সংবর্ধনা দেখে কি মনে হয়েছে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রীকে এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ তারেক রহমান যদি তিনি প্রধানমন্ত্রী হন আর আপনারা যদি তার হাত শক্তিশালী করে আমাকে এখান থেকে এমপি হিসেবে উপহার দিতে পারেন উন্নয়নের গণজোয়ার সৃষ্টি করে দেওয়া হবে সেই শেখ মুজিবুর রহমান সাহেব যখন শহীদ হলেন তখনকার সময়ে বাংলাদেশে 8.5 থেকে 9 কোটি মানুষ ছিল কিন্তু মানিক মিয়া এভিনিউতে ওই সময়ে স্মরণকালের ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়েছে আপনারা এখানে যারা আছেন হয়তো দেখেন না আমি দেখেছি আমি সেখানে উপস্থিত ছিলাম আমার বন্ধুগণ আজকে দেশ গড়েছেন জিয়াউর রহমান 9 বছর এরশাদ ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া মাথা নত করেন নাই একটি নির্বাচন অংশগ্রহণ করেন নাই স্বৈরাচার বলে 9 মাস তিনি আন্দোলন করেছেন আজকে যারা গণতন্ত্র বলেন 15 ফেব্রুয়ারির নির্বাচন যদি বেগম খালেদা জিয়া না করতেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হতো না তিনি অত্যন্ত সুচিন্তিতভাবে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তিনি যে ক্ষমতায় বসেছিলেন আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি তিনি যদি উদারপন্থী হয়ে ক্ষমতা যদি না ছাড়তেন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার কাছ থেকে ক্ষমতা চিনে নেওয়ার কোনো বাবার বেটা ছিল না কিন্তু তিনি দেশনেত্রী দেশের কথা চিন্তা ভাবনা করে তিনি তখন তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেছিলেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ গত 15 বছর পর্যন্ত যিনি কোনো আপোষ করেন নাই তাকে জোরপূর্বক বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে তিনি বলছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন জিয়াউর রহমান সাহেবের সন্তান 2টি ছেলে তারা বিদেশে কোনো সাদা চামড়ার মেয়েকে বিয়ে করেন নাই তারা কোনো ইহুদি খ্রিস্টানকে বিয়ে করেন নাই তাদের বিদেশে কোনো ঠিকানা নাই বাংলাদেশেই তার ঠিকানা তিনি বলেছেন এই দেশ আমার এই মাটি আমার আমি এই দেশের সন্তান এই দেশেই মৃত্যুবরণ করব এই দেশে আমার কবর হবে আজকে আমরা এখানে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি আপনারা কি জানেন যে প্রতিদিন হাজার হাজার মানুষ তার কবর জিয়ারত করতে যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে তার কবর জিয়ারত করার জন্য হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছেন দ্বিতীয় কথা বলতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমিও কিন্তু উসাইলেপাড়ার বাসিন্দা উসাইলেপাড়ার মানুষ এটা স্বীকার করে
আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই তিনি উসালিয়া পাড়াকে তার আবাসভূমি বানায় এখান থেকে নির্বাচন করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী সাহেবের ঠিকানা ছিলেন উসালিয়া পাড়া, আমি আমার ঠিকানা উসালিয়া পাড়া বানিয়ে নিয়েছি। এই জন্য আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই, মুফতি আমিনী সাহেব যখন নির্বাচন করেছিলেন তখন এক সপ্তাহ আগে এই সমস্ত ব্যক্তিদেরকে দেখেছি হাতে টর্চ লাইট নিয়ে, তারপরে রাত্রের বেলা পাহারা দেয়। আমি জিজ্ঞেস করেছিলাম কি ব্যাপার, গভীর রাত্রে টর্চ লাইট নিয়ে কি করেন? বলে হুজুর দানিশ শীষের বাইরে উসালে পাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। ওই সময় আপনারা কাউকে সেখানে ঢুকতে দেন নাই, আশা করি সেটার পুনরাবৃত্তি এখনো করবেন। আমার বন্ধুগণ, আমি কিন্তু উড়ে এসে জুড়ে বসি নাই, আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন। তারেক রহমান সাহেব পাঠিয়েছেন। আমি কালীগঞ্জে বলেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় যখন গিয়েছিলেন, জায়গাটার নাম হলো কুফা। সেখানে যাওয়ার পরে লোকজন যখন তার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তখন তিনি সেই জায়গায় যেই বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা কবির ভাষায় কবি সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। তিনি বলেছিলেন, কুফাবাসী আমাকে তোমরা মুসাফির মনে করবে না, আমি তোমাদের এখানে আসি না, আমাকে আসার জন্য আহ্বান করা হয়েছে। আমি আজকে সরাইলবাসীকে বলতে চাই, মুঝে সরাইল ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो भेजा गया हो, मैं रोहिंग्या नहीं हो तारेक ने भेजा हो, मैं मुसाफिर नहीं हो तारेक ने भेजा हो। আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন, আমাকে বিএনপির মহাসচিব সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে খেজুর গাছ দিয়ে এখানে পাঠিয়েছেন। আমি শেষ কথা আপনাদেরকে বলবো, আমি আপনাদের এখানে নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের সঙ্গে মিশে, আপনাদের সঙ্গে পরামর্শ করে কি উন্নয়ন প্রয়োজন আপনাদের, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেব যেদিন এই দেশের প্রধানমন্ত্রী হবে তার মাধ্যমে সমস্ত উন্নয়ন করব ইনশাআল্লাহ। আমার একটা কথা বারবার মনে পড়তেছে আজকে, আমার আব্দুল সত্তার ভাই রহমতুল্লাহি আলাইহি, মরহুম আব্দুল সত্তার ভাই তিনি তো ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালটা আসলে খুব ভালো হয় নাই। যদি তিনি বিএনপিতে তাই ইন্তেকাল করতেন আমার মনে হয় সরাইলে অচল হয়ে যেত তার জানাজা। যাই হোক, 1996 সনে উনি যখন এমপি হলেন, ঘটনাচক্রে একদিন রাত্রের বেলা তরুণা নিশিতা এসে দিয়ে গরিবরম করে আসবেন, আমি চট্টগ্রাম যাব। একসাথে বসছি, বসার পরে ওনাকে জিজ্ঞেস করলাম, আব্দুল সত্তার ভাই আপনার এলাকা হলো আমাদের অষ্টগ্রাম সহ মজলিশপুর সহ বুদল সহ, কিন্তু এখানে রাস্তাঘাট সব ভাঙ্গাচোরা, আপনি কোনো উন্নয়ন করছেন না। তিনি তখন লম্বা একটা শ্বাস ছেড়ে বলছিলেন, আমি বিরোধী দলের এমপি, বিরোধী দলের এমপি, সুতরাং বিরোধী দলের এমপির কাছে উন্নয়নের কিছু থাকে না, তিনি কোনো বরাদ্দ পান না। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 96, আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কি মনে হয় খালেদা জিয়ার জানাজা দেখে এবং তারেক রহমানের সংবর্ধনা দেখে কি মনে হয়েছে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রীকে? এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ তারেক রহমান। যদি তিনি প্রধানমন্ত্রী হন আর আপনারা যদি তার হাত শক্তিশালী করে আমাকে এখান থেকে এমপি হিসেবে উপহার দিতে পারেন, উন্নয়নের গণজোয়ার সৃষ্টি করে দেওয়া হবে। আজকে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার ভাই শাইখুল হাদিস হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসিমি সাহেব, উনি এখানে আছেন, আপনারা মিডিয়াতে দেখেছেন। উনি একজন প্রার্থী ছিলেন, উনি এলাকায় গণসংযোগ করেছেন, উনার পেছনে অনেক লোকজন গণসংযোগে ছিলেন। ওনার মতো একজন ব্যক্তি নিজে আহ্বান করেছেন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব
মৌলানা সাজদুর রহমান সাহেব, আপনাদের সরলের কৃত সন্তান মুফতি শামসুল হক সাহেব সহ আকাবের উলামায়ে কেরাম ব্রাহ্মণবাড়িয়ার সকলে উসালিয়াপাড়া মাদ্রাসায় উনি আহ্বান করেছেন। উনি এইখানে এসে সমস্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে আমাকে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে সেটাও ঘোষণা দিয়েছেন, একটা আসন সরাইল ব্রাহ্মণবাড়িয়া 2, আমাদের একজন আলেম এখান থেকে নির্বাচন করবেন। বাকি ব্রাহ্মণবাড়িয়ার আরো 5টা আসনে উলামায়ে কেরাম বিএনপির পক্ষে কাজ করবেন। আজকে সমস্ত উলামায়ে কেরাম জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসছেন। আমি আপনাদের সকলকে বলবো, আমাদের নির্বাচনী কার্যক্রম কিন্তু এখনও তফসিল ঘোষণা অনুযায়ী শুরু হয় নাই। আগামী 22 তারিখ থেকে শুরু হবে, আর শুরুটা আমরা জনাব তারেক রহমান সাহেবের মাধ্যমে করব। আপনারা এখানে যাবেন না তো? যে খালি কি আপনারা গেলে হবে? আপনারা গেলে হবে? গোটা বাংলাদেশের ভিতরে একটি স্মরণকালের ঐতিহাসিক মহাসমাবেশ 22 তারিখে ঘটাতে চাই। আপনারা প্রস্তুত আছেন কিনা? আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা 22 তারিখে দেখিয়ে দেব তারেক রহমান সাহেব ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনার সাথে আছে। দেখাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 22 তারিখের প্রচার করবেন ইনশাআল্লাহ। পাড়া মহল্লায় প্রত্যেক জায়গায় মা বোন সহ সকলের কাছে আমার সালাম পৌঁছাবেন। আর আমি ইনশাআল্লাহ 22 তারিখ থেকে আমার এই সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে, আমার বুরহান ভাই সহ, নানিশ ভাই সহ, তু ভাই সহ, এখানে যারা আছেন, শিবন ভাই সহ নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের সকলকে নিয়ে আমি প্রত্যেক ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমার ভাই হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসিমি সাহেবকে আমি অনুরোধ করব দোয়া করে দেওয়ার জন্য। না 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 করেন।